আসসালামু আলাইকুম। আমি রিসেন্টলি একটা বিয়ের শাড়ির রিলস দিয়েছিলাম। এটার পর থেকে সবাই আমাকে বিয়ের শাড়ির ব্যাপারে জিজ্ঞেস করছিল, ইনকোয়ারি করছিল। তো আমার মনে হলো একটা ডিটেইলস ভিডিও বানাই। শাড়ি দেখাতে, দেখাতে আমার ওয়েডিংয়ের কিছু গল্প শেয়ার করি। আমার আসলে একই মানুষের সাথে ২ বার বিয়ে ঠিক হয়েছিল। বিয়ে ঠিক হওয়া বলতে আমার পছন্দের মানুষ, ভালোবাসার মানুষ। আমরা বেশ লম্বা সময় ধরে রিলেশনে ছিলাম এবং যখন বিয়ের ডিসিশন নেই তখন ফ্যামিলিগতভাবে আসলে স্বাভাবিক বিয়ের পছন্দের বিয়েতে যে অবস্ট্যাকলগুলো আসে সেগুলো আমাদেরও এসেছে। তো বিয়ের কেনাকাটার গল্প দিয়ে শুরু করি। আমার এই পেঁয়াজ কালার যে শাড়িটা সেটা আমার ১ম বিয়ের। আর এই যে এখন যে উপরে শাড়িটা দেখাচ্ছিলাম একটু নেট বেইজে, এটা হচ্ছে ১ম বার বিয়ের বৌভাতের শাড়ি। তো পরবর্তীতে যেহেতু আমাদের অনেক ঝামেলার ভিতর দিয়ে যেতে হয়েছে, পরবর্তীতে বিয়ের শাড়িটাই শুধু কেনা হয়েছিল। আমার আর বৌভাতের অনুষ্ঠান হয়নি শেষ পর্যন্ত। তো আমি ১ম বার বিয়ের কেনাকাটা করতে নিয়ে গিয়েছিলাম শাশুড়ি এবং খালা শাশুড়িকে এবং তাদের দিকের আরও কিছু মানুষ ছিলেন। তো আমাকে বারবার শাশুড়ি বা ওনারা বলছিলেন যে লাল বেনারসি নিতে, যে লাল ছাড়া নাকি বিয়ে হয় না। এবং হ্যাঁ, এটা আমাদের দেশে আসলেও প্রচলিত আছে যে মানুষ মনে করে লাল ছাড়া বিয়ে হয় না। বাট আসলে বিয়ের কি কোনো ড্রেস কোড আছে? বিয়ের কিন্তু কোনো ড্রেস কোড নাই। এটা যার, যার ইচ্ছা। তো আমার সবসময় ছিল, পছন্দ ছিল যে আমি একটু কোনো লাইট শেড পরবো। খুব মেরুন বা রেড টাইপের পরবো না। আমার হয়তোবা মিন্ট কালার, পেস্ট কালার বা অনিয়ন টাইপের কালার, এই কালারগুলোর দিকে বারবার মন টানছিল। তো যাই হোক শাশুড়ি হচ্ছে যখন দেখলো যে এই শাড়িটা আমাকে সেট করার পরে এটাতেই বেশি ভাল লাগছে লালের চেয়ে, তখন উনি সরাসরি বলে ফেলেছে যে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে এবং ও আসলে বোঝে যে নিজেকে কি মানায়। তো এই শাড়িটা এই যে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সেই শাড়িটা, ১ম বার বিয়ের শাড়িটা। তো এটা ফুল রেডি ছিল। আমাকে বিয়ের ড্রেস-টেস হ্যান-ত্যান এগুলো আসলে সবকিছু পাঠিয়েও দিয়েছিল। বাট শেষ মুহূর্তে ওনাদের কোনো একটা রিলেটিভসের সাথে আমার বেশ ঝামেলা হয়। এত বেশি ডিটেইলস তো আসলে বলা যাবে না। বাট হ্যাঁ, ঝামেলাটা আসলে কীরকম ছিল? আ দেখা গেছিল যে আসলে হয়তোবা তাদের মানে আমাদের জীবনে তাদের খুব একটা ভ্যালু থাকার কথা না আফটার আর বিফোর ম্যারেজ। বাট দেখা গিয়েছিল যে তারা আসলে বেশ ডমিনেটিং এবং কন্ট্রোল ফ্রিক এবং আমার উপর অনেক কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিল। যেহেতু তখন আমার বাবা-মা অলরেডি দুনিয়াতে ছিলেন না। আমি একা একটা মেয়ে ছিলাম। আর আমার একা হাতে সব সামলাতে হচ্ছিল ইনক্লুডিং আ আমার হচ্ছে ওয়েডিং ভেন্যু, তারপরে খাবারের মেনু, আমার ড্রেস, তারপরে আমার হাসব্যান্ডের ড্রেস সবকিছু। এবং বিয়ের পর আমরা কোথায় থাকবো না থাকবো হ্যান-ত্যান এভরিথিং। তো আমার আসলে তখন মনে হচ্ছিল যে আ আসলে একটা মেয়ের বাবা-মা না থাকলে সেটা কি আসলে কোনো সুযোগ নেওয়ার মতো বিষয়? বা এই যে শ্বশুরবাড়ির অনেকে মনে করে যে হ্যাঁ, ও হয়তোবা একা। দ্যাটস ওয়াই ওর সাথে আমরা যেকোনো কিছু চাপিয়ে দিব, মানতে বাধ্য। তো জিনিসটা আসলে খুব একটা ভালো লাগেনি। আর আমি তখনও তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে একটা গুড অ্যামাউন্টের চাকরি করতাম, গুড অ্যামাউন্ট স্যালারির চাকরি করতাম। আ আমার মানে কখনো আলহামদুলিল্লাহ যে ইকোনমিক্যাল দিক থেকে আমার কোনো ধরনের অবস্ট্যাকল আলহামদুলিল্লাহ হয়নি। যেহেতু আলহামদুলিল্লাহ আল্লাহ ডাক্তার বানিয়েছে। তো ওই ধরনের খুব বেশি ক্রাইসিস আসলে কখনো আসে নাই। তো আমার কখনো এটা মনে হয় নাই যে আসলে বাবা-মা নাই বলে আমি মানে খুব একটা আমি মানে জলে ভাসা পদ্ম টাইপের কিছু একটা হয়ে গেছি যে, যে কেউ এসে আমার লাইফে যেকোনো কিছু করতে পারে বা আমার লাইফের ব্যক্তিগত ডিসিশনে নাক গলাতে পারে। এই ব্যাপারে আমি শতভাগ মানে একেবারেই আমি টলারেট করব না। এটা শুরু থেকে আমার বয়ফ্রেন্ড জানতো আমার নেচার সম্পর্কে। তো যাই হোক এখন সামহাউ দেখা গেছে আমি আশা করেছিলাম যে তার রিলেটিভস থেকে যেহেতু প্রবলেমটা এসেছে, সে হয়তোবা ব্যাপারটা খুব স্মার্টলি ট্যাকেল দিবে এবং সে যেহেতু আমাকে জানে যে আমি কোনটা পছন্দ করি, অপছন্দ করি, সেটা সেভাবে মেইনটেইন করবে। বাট হি ফেইলড। তো আমার ব্যাপারটা ভালো লাগেনি। আমি চেয়েছিলাম যেখানে তার একটা স্ট্রং একটা অপিনিয়ন থাক আমার জন্য। কারণ হচ্ছে বিয়ের শাড়ি কেনার কথাটা বললাম না? বিয়ের শাড়ি কেনার সময় কিন্তু তার যাওয়ার কথা ছিল না। তার গার্ডিয়ান লেভেলের লোকরা গিয়েছিল। যেটা আমি আসলে আমার থিংকিং খুব সিম্পল। বিয়ে হবে ২ টা মানুষের ভিতরে, ছেলে-মেয়ের ভিতরে। আ এভরিথিং তারা ডিসাইড করবে। গার্ডিয়ানরা জাস্ট দোয়া করবে। ব্যাস এতটুকুই। যেহেতু আমরা দুজনেই আর্ন করতাম, আলহামদুলিল্লাহ ভালো আর্ন করতাম। তো আমাদের সে এটলিস্ট ইকোনমিক্যালি কারোর উপর ডিপেন্ডেন্ট হতে হয় নাই কখনো। তো যাই হোক এখন তো দেখলাম যে ও তো আসেইনি। পরে হচ্ছে আমার শাশুড়ি হ্যান-ত্যান অনেক লোক আসলো। পরে সে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য অফিস থেকে হুট করে চলে আসে এবং বলে যে, "আসলে ওকে লাল পড়তে বলেন না। ও লাল পছন্দ করে না। আর ওয়েডিং ড্রেস যেহেতু মানে বিয়ে যেহেতু ওর, ওয়েডিং ড্রেসটা ওর পছন্দই নিতে দেন।
ও এসব হয়তো বা খুব একটা টলারেট করবে না। তো সেই সময় সে আমাকে সাপোর্ট করেছিল। বাট যখন তার রিলেটিভসের ব্যাপারটা চলে আসলো, আমি দেখলাম যে সে খুব একটা স্ট্রং পজিশন সেখানে নেয়নি। তো আমি বাসায় এসে ইস্তিখারে নামাজ পড়ি। নামাজ পড়ে আমিও খুব ডিপলি চিন্তা করি যে বিয়ের আগে যদি এরকম হয়, তো বিয়ের পর আসলে কী হবে? হ্যাঁ, ওই জায়গায় থাকলে হয়তো অনেক মেয়ে আর ওখান থেকে পিছু হটতো না। কারণ আমার কলিগরা সবাই বিয়ের কথা জানতো। আমি ছুটিও নিয়েছিলাম। আ ইচ অ্যান্ড এভরিওয়ান জানতো। সেই জায়গা থেকে বিয়ের ব্যাপারটা সরে আসে এবং আমার রিলেশনের কথাও সবাই জানতো। ওপেন রিলেশন ছিল। এমন না যে হাইড করেছিলাম। তো সেখান থেকে সরে আসা সো টাফ। বাট আমি আসলে ভালোবাসার চেয়ে সবসময় নিজের সম্মান বলেন বা নিজের ব্যক্তিসত্তা সেটাকে প্রাধান্য দিয়েছি। তো আমি হচ্ছে এজন্য একদম 11th আওয়ারে বিয়েটা কল অফ করে দিই। কাকতালীয়ভাবে ২ বছর পরে সেই মানুষটার সাথেই আবার বিয়ে হয়। এটা আল্লাহর ইচ্ছা ছিল হয়তোবা। সে তার ফ্যামিলির লোকদেরকে বুঝিয়েছে বা আমি আসলে কোনটা কিভাবে চাই, আমার পার্সোনালিটিটা কিরকম। আমি আসলে আমার পার্সোনাল স্পেসে মানুষের ইন্টারফারেন্সটা আমি কতটা ঘৃণা করি বা আমি কতটুকু আমি আসলে কি বলবো? কতটুকু ডিপেন্ডেন্ট বলেন বা কতটুকু একটু স্বাধীনচেতা মনোভাবের। এটা সে তাদেরকে বুঝিয়ে আবার ২ বছর পর আনে এবং ২ বছর পরে যে এটা হচ্ছে আমার ২য় ওয়েডিং শাড়ি। এটা আমরা দুজনে গিয়ে কিনে আনি। ওইবার আমাদের আসলে কেনাকাটা বলেন বা ইচ অ্যান্ড এভরিথিং শ্বশুরবাড়ি, বাপের বাড়ির কোনো লোকই কোনো ইন্টারফারেন্স করে নাই। আমরা নিজেরাই পুরোটা গুছিয়ে করেছি। যাই হোক এখন আমার বিয়ের আপস ডাউনস অনেক কিছু থাকবে। ভবিষ্যতে কী হবে জানি না। হয়তোবা আমার এই অতিরিক্ত স্বাধীনচেতা মনোভাবের জন্য আমি প্রবলেমেও পড়তে পারি। বাট I will always choose myself over anything and over everything.